আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ক্রোমোজোমাল অ্যাপারেশন বা মিউটেশন সম্পর্কে পড়াবো। ক্রোমোজোমাল অ্যাপারেশন বা মিউটেশন দুই ধরনের: চেঞ্জেস ইন ক্রোমোজোম স্ট্রাকচার, ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন, অথবা চেঞ্জেস ইন ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন। আজ আমি তোমাদেরকে ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন সম্পর্কে জানাবো। ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন তোমাদের সিলেবাসে 3 ধরনের পরিবর্তন দেখানো হয়েছে। এক হচ্ছে বিচ্যুতি বা ডিলিশন, দ্বিত্বন বা ডুপ্লিকেশন, ঘূর্ণন বা ইনভার্সন। আজকে আমি তোমাদেরকে বিচ্যুতি বা ডিলিশন সম্পর্কে পড়াতে যাচ্ছি। তাহলে বিচ্যুতি মানে ক্রোমোজোমের কোনো অংশ যদি খুলে গিয়ে নিউক্লিওপ্লাজমে বা সাইটোপ্লাজমে হারিয়ে যায় তাহলে এতে বিচ্যুতি বা ডিলিশন বলা হয়। আর ডিলিশন ঘটে থাকে গ্যামেট সৃষ্টির সময়, অর্থাৎ মিউসিস বিভাজনের সময় যখন ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের টানাটানির ফলে এই ধরনের ডিলিশনের সৃষ্টি হয়। এখন ডিলিশন এক বাহুতে হতে পারে, দুই বাহুতে হতে পারে। যদি এক বাহুতে ডিলিশন হয় তাহলে প্রাণীটা সার্ভাইভ করে, অর্থাৎ বেঁচে থাকে। যে জাইগোটটা সৃষ্টি হয় এক বাহুতে, অর্থাৎ কি এক সেট, আমরা জানি ডিপ্লয়েড যে দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোমে যদি ডিলিশন হয় তাহলে অপর সেট ক্রোমোজোম তার কাজ চালিয়ে যেতে পারবে। কিন্তু দুই বাহুতে যদি ক্রোমোজোম ডিলিশন হয় এবং সেখানে যদি সার্ভাইবিলিটি বা বেঁচে থাকার মতো কোনো জিন উপস্থিত থাকে তাহলে এই ক্ষেত্রে প্রাণী মারা যাবে। অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো অঙ্গ সৃষ্টিকারী জিন যদি ওই জায়গায় ওই ডিলেটেড অংশ উপস্থিত থাকে এবং দুটি বাহুতেই ডিলেশন হয় তাহলে দুই সেট জিনই এখান থেকে ডিলেটেড হয়ে গেল, অর্থাৎ প্রাণীটা এখানে অবশ্যই মারা যাবে। তাহলে এক বাহুতে ডিলেশন হলে প্রাণী বেঁচে থাকবে। যে দুই বাহুতে ডিলেশন হলে প্লাস ওই ডিলেটেড অংশ যদি সার্ভাইবিলিটি জিন যুক্ত থাকে তাহলে প্রাণীটি অবশ্যই কী হবে, মারা যাবে, মৃত্যুমুখে পতিত হবে। এখন ডিলেশনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো এই ছবিটির মাধ্যমে। ডিলেশন প্রধানত দুই ধরনের, একটা হলো প্রান্তীয় ডিলেশন আর একটা হচ্ছে অন্তর্বর্তী ডিলেশন বা অন্তর্বর্তী বিচ্যুতি। প্রান্তীয় ডিলিশনকে টার্মিনাল ডিলিশনও বলা হয়। এই ছবিতে আমি টার্মিনাল ডিলিশনটি ব্যাখ্যা করব। এখন দেখো এখানে কতগুলো একটি ক্রোমোজোম নিয়েছি, ক্রোমোজোমের উপরে কতগুলো জিন নিয়েছি, এ বি সি ডি ই এফ জি এইচ। এখানে কিছু অংশ যদি ডিলেটেড হয়ে যায়, অর্থাৎ এই বি অংশ, তাহলে একটি টার্মিনাল ব্রেকেজ বা প্রান্তীয় ভাঙনের মাধ্যমে এই ধরনের ডিলিশন সম্পন্ন হবে। মানে একটি মাত্র ব্রেকেজের মাধ্যমে ডিলিশন সম্পন্ন, অর্থাৎ এই বি অংশ ডিলেটেড হয়ে গেলে এবং পুনরায় সেটি জোড়া যদি না লাগে তাহলে যে ক্রোমোজোমটা সৃষ্টি হবে তাকে ডেফিসিয়েন্ট বা ঘাটতি ক্রোমোজোম বলা হয়। তাহলে এক্ষেত্রে কী হলো, যে নতুন যে ক্রোমোজোমটা পেলাম ডিলিশনের ফলে একে একটি ঘাটতি বা মিউট্যান্ট ক্রোমোজোম বলা হয়। একটি টার্মিনাল ব্রেকেজ বা প্রান্তীয় ব্রেকেজ একটি মাত্র ব্রেকেজের মাধ্যমে এই ধরনের ডিলিশনের সৃষ্টি হয়। এখন 2 নম্বর ছবিতে আমি অন্তর্বর্তী বিচ্যুতি বা ইন্টারস্টিশিয়াল ডিলিশন ব্যাখ্যা করব। এখানে দুটি ভাঙন প্রয়োজন হবে। দেখো সিডি অংশতে যদি আমি ডিলিশন ঘটাই বা ডিলিশন ঘটে থাকে তাহলে দুইটি ব্রেকেজ সম্পন্ন হবে, বি এর পরে এবং ই এর আগে, ই জিনের আগে ডিলিশন হবে। এর ফলে সিডি অংশটি পার্মানেন্টলি হারিয়ে যাবে। এবি এবং ইএফজি এই অংশ দুটি মিলে একটি নতুন ক্রোমোজোম সৃষ্টি করবে, তাকে ডেফিসিয়েন্ট ক্রোমোজোম বা ঘাটতি ক্রোমোজোম বলা হবে বা মিউট্যান্ট ক্রোমোজোম আমরা বলবো। তাহলে ইন্টারস্টিশিয়াল ডিলেশনের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়ালি ডিলেটেড হবে, অর্থাৎ অন্তর্বর্তীভাবে কোনো জিন বা ক্রোমোজোমের কোনো অংশ ডিলেটেড হয়ে যাবে এবং দুইটি ব্রেকেজের প্রয়োজন হবে এবং যে ক্রোমোজোমটি সৃষ্টি হবে তাকে কি বলবো আমরা, ডেফিসিয়েন্ট বা ঘাটতি ক্রোমোজোম। ওকে, তাহলে দুইটি আমরা পদ্ধতি জানলাম, একটি হচ্ছে প্রান্তীয় বা টার্মিনাল ডিলেশন, অন্যটি হচ্ছে অন্তর্বর্তী বা ইন্টারস্টিশিয়াল ডিলেশন। তাহলে ডিলেশনের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন ডিলিশনের প্রভাব সম্পর্কে জানবো। ডিলিশনের প্রভাবকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ফেনোটাইপিক্যাল প্রভাব আর একটি হলো জেনোটাইপিক্যাল প্রভাব। প্রথমে জেনোটাইপিক্যাল বা জিনের কী ধরনের অবস্থার সৃষ্টি হয় দুইটি প্রভাব আমি দেখিয়েছি। 1 নম্বর হলো লিথাল ইফেক্ট বা মারণ প্রভাব, 2 নম্বর হলো সিডোডিমিনেন্স বা ভুয়া প্রকটতা। তাহলে লিথাল ইফেক্ট, আমাদের দুই সেট যে ক্রোমোজোম আছে, ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের উভয় ক্রোমোজোমেই যদি ডিলেশন হয় এবং সেখানে যদি সার্ভাইবিলিটি বা বেঁচে থাকার নিয়ন্ত্রক কোনো জিন থাকে, সেই জিন উভয় ক্রোমোজোম থেকে যদি ডিলেটেড হয়ে যায় তাহলে এই ধরনের বিচ্যুতিকে বলা হবে, বিচ্যুতির ফলে যে ইফেক্টটা সৃষ্টি হবে তাকে লিথাল ইফেক্ট বা মারণ ইফেক্ট বলা হবে। অর্থাৎ যে প্রাণীটির সৃষ্টি হবে একটি ডেফিসিয়েন্ট ক্রোমোজোমযুক্ত
পুংগেমেট একটি ডেফিসিয়েন্ট ক্রোমোজোম যুক্ত স্ত্রী গেমেটের মিলনের ফলে যে নতুন প্রাণীটি সৃষ্টি হবে সেই প্রাণীটি আসলে সার্ভাইভ করবে না, অর্থাৎ ভ্রূণ অবস্থায় সেই প্রাণীটি মারা যাবে। আর এই ইফেক্টকে বলা হয় লিথাল ইফেক্ট। সার্ভাইবিলিটির সাথে জড়িত জিন যেমন হচ্ছে আমাদের হার্ট তৈরিকারী জিন, আমাদের ব্রেন তৈরিকারী জিন, এই জিনগুলো ডিলেটেড হয়ে গেলে অবশ্যই আমাদের ফুসফুস তৈরিকারী জিন, এই জিনগুলো ডিলেটেড হয়ে গেলে এই অঙ্গগুলো তৈরি হবে না, অর্থাৎ কি প্রাণীটি সার্ভাইভ করতে পারবে না। আর সিডিডোমিনেন্সের ক্ষেত্রে হেটেরোজাইগাস কোনো জীবে এই ধরনের ডিলেশন ঘটে। হেটেরোজাইগাস জীবে আমরা জানি দুই ধরনের এলিল উপস্থিত থাকে, একটা হলো ডোমিনেন্ট এলিল, একটা হলো রিসেসিভ এলিল। এক্ষেত্রে যদি ডোমিনেন্ট এলিলটি বা প্রকট এলিলটি পার্মানেন্টলি হারিয়ে যায় তাহলে প্রচ্ছন্ন এলিলটি প্রকট এলিলের বিকল্প হিসেবে কাজ করবে এবং তার অবস্থাটা প্রদর্শন করবে। প্রকট এলিল উপস্থিত থাকা অবস্থায় সে কিন্তু তার অবস্থা প্রদর্শন করতে পারতো না। যখনই প্রকট এলিলটা ডিলেটেড হয়ে যাবে তখনই এই প্রচ্ছন্ন এলিলটা তার ডোমিনেন্সি প্রদর্শন করবে। তাহলে এই ধরনের ডোমিনেন্সকে বলা হয় সিডো ডোমিনেন্স। আর যেহেতু অর্ধেক সংখ্যক জিন দিয়ে এই গ্যামেটটি সৃষ্টি, তাহলে এই গ্যামেটকে বলা হবে হেমি, যে এই জাইগোটটি সৃষ্টি, তাই এই জাইগোটকে বলা হয় হেমি জাইগোট। হেমি মানে হাফ, তাহলে হাফ বা অর্ধেক সংখ্যক জিন দিয়ে এই গ্যামেটের সৃষ্টি। তাহলে এটা হেটেরোজাইগাস জীবে ঘটবে এবং ডোমিনেন্ট জিনটা ডিলেটেড হয়ে যাবে এবং যে অবস্থার সৃষ্টি হবে তাকে হেমিজাইগোসিটি বলা হবে। এখন আমি দুইটি জিনোটাইপিক ইফেক্ট ব্যাখ্যা করলাম, এখন আমি ফিনোটাইপিক ইফেক্ট ব্যাখ্যা করব। অনেক ধরনের ফিনোটাইপিক ইফেক্ট বা ফিনোটাইপিক প্রবলেম দেখা দেয়, যেমন আমি এখানে একটি ক্রোমোজোম ম্যাপ বা কেরিটাইপ নিয়েছি। কেরিটাইপে মানুষের 23 জোড়া ক্রোমোজোম এখানে দেখানো হয়েছে। এখানে যে পঞ্চম ক্রোমোজোমটি আছে ওই পঞ্চম ক্রোমোজোমে ডিলেশন ঘটেছে। পঞ্চম ক্রোমোজোমে ডিলেশনের ফলে যে ইফেক্টটি দেখা গেছে একে ক্রাইডো সিমটম বলা হয়। ক্রাইডো সিন্ড্রোম বলা হয়। ক্রাইডো সিন্ড্রোমের ফলে কিছু ফেনোটাইপিক্যাল প্রবলেম সৃষ্টি হয়। আমরা তাহলে এই ছবির মাধ্যমে সে দেখবো ফেনোটাইপিক্যাল প্রবলেমগুলো কী কী। প্রথম ছবিতে দেখানো হয়েছে যে নর্মাল মাথা এবং নর্মাল মস্তিষ্ক এবং নর্মাল ব্রেন। আর দ্বিতীয় ছবিটিতে মাইক্রোসেফালি বা ছোট আকৃতির ব্রেন দেখানো হয়েছে। এই ক্রাইডোচেট প্রবলেমের কারণে এই ছোট আকৃতির মাথা এবং মস্তিষ্ক সৃষ্টি হয়, ফলে তার স্মৃতিকোষের পরিমাণ কম হয়, তার বুদ্ধিমত্তা কম হবে। সিনড্যাক্টাইলি দুই বা ততোধিক আঙুল একত্রে জোড়া লেগে যেতে পারে, দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছে। তৃতীয় ছবিতে দেখানো হয়েছে যে কানের পজিশন নর্মাল পজিশন থেকে নিচে হবে এবং এর দেখো নিচের দিকে ঝুলে আছে কানটি, এবং এর যে রোটেশনটা কানের পিনার ভিতরে যে রোটেশনটা ভিন্ন প্রকৃতির। আর চতুর্থ ছবিটিতে হাতের কিছু তালুর ভাঁজ দেখানো হয়েছে। দেখো এখানে নর্মাল অবস্থায় দুটি ভাঁজ উপস্থিত আছে, নর্মাল পাম কিচ বা নর্মাল তালুর ভাঁজ, আর যে একটি ভাঁজ আছে ওকে বলা হয়েছে সিমিয়ান ক্রিজ। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কী কী সৃষ্টি হবে? মাইক্রোসেফালি সৃষ্টি হবে, সিনড্যাক্টাইলি সৃষ্টি হবে, লসেটেয়ারের সৃষ্টি হবে, আর হচ্ছে সিমিয়ান ক্রিজের সৃষ্টি হবে। মাইক্রোসেফালি মানে ক্ষুদ্রাকৃতির মস্তিষ্ক, সিনড্যাক্টাইলি মানে হচ্ছে দুই বা ততোধিক আঙুল একত্রে জোড়া লেগে যাওয়া। আর 3 নম্বর ছবিতে আছে কানের অস্বাভাবিক প্রকৃতি, আর 4 নম্বর ছবিতে আছে তালুর ভাঁজের অস্বাভাবিক প্রকৃতি। তাহলে এই প্রবলেমগুলো যদি কোনো ডক্টর ডায়াগনোসিস করে পরে তার কেরিওটাইপ টেস্ট দিলে আমরা এই যে রোগটি পাবো একে বলা হবে ক্রাইডোচ্যাট প্রবলেম সিনড্রোম। তাহলে এদের বিশেষ প্রকৃতির স্পিচ বা ল্যাঙ্গুয়েজ দেখা যায়, এদের কণ্ঠস্বর খুবই তীক্ষ্ণ প্রকৃতির, এই প্রকৃতির বাচ্চারা খুবই শর্টফোটের প্রকৃতির হয়, অমনোযোগী প্রকৃতির হয়, এদের বৃদ্ধি খুব কম এবং ব্রেনের শক্তিও খুব দুর্বল থাকে। এছাড়া বাহ্যিক যে সিনড্রোমগুলো দেখা যায় সেটা হলো মাইক্রোসেফালি, সিনড্যাক্টাইলি এবং লসেট এয়ার এবং সিমিয়ান ক্রিজ। তাহলে প্রথমটা আমরা জেনে নিলাম ফেনোটাইপিক। দ্বিতীয় ফেনোটাইপিক ইফেক্ট হিসেবে নিয়েছি আমি উইলিয়ামস সিনড্রোম। উইলিয়ামস সিনড্রোমের ফলে 7 নম্বর যে ক্রোমোজোম রয়েছে মানুষের, সেই 7 নম্বর ক্রোমোজোম থেকে 26টি জিন ডিলেটেড হয়ে যায়, ফলে এই ধরনের সিনড্রোমের সৃষ্টি হয়। এই ধরনের সিনড্রোমের ফলে মানুষের অ্যাপিয়ারেন্সটা অনেকটা এই প্রকৃতির হবে। এর চোখটা একটি ভিন্ন প্রকৃতির, এর কপাল ভিন্ন প্রকৃতির, নাকের প্রকৃতি ভিন্ন এবং এই যে ঠোঁট এবং মুখের যে গ্যাপটা, মাউথ গ্যাপটা ভিন্ন প্রকৃতির। আমরা একটু বিশ্লেষণ করে দেখে নেই। এর ফলে যে দুই ভ্রুর মাঝখানে দুই ভ্রুর মাঝখানে হচ্ছে দূরত্ব অধিক, এবং চোখের পাতা ফোলা, এবং চোখের পাতা ফোলা হওয়ার ফলে একটি ভাঁজের সৃষ্টি হয় যাকে এপিক্যান্থাল ফল্ট বলা হয়।
এদের নিচের যে চোখটা নীল বর্ণের এবং চোখে এক বিশেষ ধরনের প্যাটার্ন সৃষ্টি হয়, তাকে স্টেরি প্যাটার্ন বলা হয়। নাকের উপরে একটি ভাঁজ রয়েছে এবং নাক ভোঁতা প্রকৃতির। এদের উপরের ঠোঁটটা একটু ঝুলা, নিচের দিকে লম্বা, আর নিচের ঠোঁটটা একটু উত্থিত বা প্রমিনেন্ট প্রকৃতির। মাউথ গ্যাপটা হচ্ছে বড় এবং দাঁতগুলো ফাঁকা ফাঁকা এবং এদের থুতনি হচ্ছে ছোট। তাহলে এই ধরনের ফেনোটাইপিক সিমটমস যখন বাইরে প্রদর্শিত হবে, তখন ডাক্তার ফিল করবে যে উইলিয়ামস সিনড্রোমে ইনি ভুগতে পারেন। ফলে তাকে টাইপ টেস্টের মাধ্যমে কনফার্ম হবে যে এর উইলিয়ামস সিনড্রোম রয়েছে। আর এর বাহ্যিক কিছু প্রবলেমের পাশাপাশি এর দেহের ভিতরে কিছু প্রবলেমের সৃষ্টি হয়, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজের সৃষ্টি হয়। এর যে রেনাল আর্টারি, পালমোনারি আর্টারি এবং হার্টে যে বাল্বগুলো রয়েছে, বাল্বগুলোতে স্টেনোসিস বা অস্বাভাবিকতার সৃষ্টি হয়। আর এর দেহে আরেকটা প্রবলেম ডায়াগনোসিস করে, এই রোগটা ডায়াগনোসিস করা, সেটা হলো হাইপারক্যালসিমিয়া। রক্তে অধিক পরিমাণ ক্যালসিয়াম আয়ন থাকবে, ফলে একে রোদে যাওয়া বারণ করা হয় এই ধরনের শিশুদের। আর এদের হাইপার টেনশন বা অস্থিরতা বেশি থাকবে। তবে এদের কিছু পজিটিভ দিক রয়েছে। এদের ভার্বাল স্কিল খুব উন্নত প্রকৃতির, এদের কণ্ঠস্বর খুব ভালো হবে এবং এদের খুব সামাজিক প্রকৃতির শিশু। তো এদের নর্মাল সার্ভাইবিলিটি, অনেকের ক্ষেত্রে নর্মাল সার্ভাইবিলিটি বা বেঁচে থাকা আয়ুষ্কাল দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে এদের আয়ুষ্কাল খুব কম থাকে উইলিয়ামস সিনড্রোমের ক্ষেত্রে। 2 নম্বর সিনড্রোম আমরা জেনে নিলাম। 3 নম্বর সিনড্রোম হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসের ফলে 7 নম্বর ক্রোমোজোমে বিচ্যুতি ঘটার ফলে এই ধরনের সিনড্রোমের সৃষ্টি হয়। সিস্টিক ফাইব্রোসিস একটি কমন একটি রোগ। আর এর ফলে যে CFTR নামক যে আমাদের জিনটি রয়েছে, এই জিনে মিউটেশন ঘটার ফলে একটি ডেভিয়েন্ট বা মিউটেন্ট জিন সৃষ্টি হয়, যাকে সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন রেগুলেটর জিন বলা হয়। সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন রেগুলেটর জিনে মিউটেশন ঘটার ফলে যে জিনটি তৈরি হবে তাকে মিউটেন্ট বা বিচ্যুত CFTR জিন বলবো আমরা। এই বিচ্যুত CFTR জিন থেকে একটি বিচ্যুত প্রকৃতির বা ভিন্ন প্রকৃতির প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনটি আসলে কোন ধরনের প্রোটিন? আমাদের দেহে যে মিউকাস তৈরি হয়, মিউকাস তৈরিকারী প্রোটিন। নর্মাল মিউকাস হচ্ছে ওয়াটারি বা পানির মতো খুবই হালকা লাইট প্রকৃতি, ফলে ওপেনিং দেওয়া নাকের ছিদ্র দিয়ে বা অন্যান্য ওপেনিং দিয়ে সহজে বের হয়ে যেতে পারে। কিন্তু এই CFTR যখন মডিফাইড হয়ে যাবে, মিউটেন্ট হয়ে যাবে, তখন ভিন্ন প্রকৃতির তৈরি হবে, আঠালো এবং পুরো মিউকাস নিঃসরণ ঘটবে। ফলে এরা যে আমাদের খোলা পথগুলোতে আটকে যাবে এবং বন্ধ হয়ে যাবে এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে পচন ঘটাবে। এখানে আমাদের ট্রাকিয়া দেখিয়েছি। ট্রাকিয়ার যে সিস্টিক ফাইব্রোসিসের ফলে যে স্টিকি এবং থিক মিউকাস জমে গিয়ে যে নর্মাল এয়ারওয়েটিকে বন্ধ করে দিয়েছে, ফলে সহজে ইনফেক্ট। তবে এই রোগীর চিকিৎসা রয়েছে, বিভিন্ন স্প্রে ব্যবহার করে এই ধরনের প্রবলেম থেকে সলভ পাওয়া যায় এবং অন্যান্য চিকিৎসাও রয়েছে সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে। তাহলে 7 নম্বর ক্রোমোজোমের বিচ্ছেদের ফলে এই সিস্টিক ফাইব্রোসিস রোগটি সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর প্রবলেম সম্পর্কে এখন আলোচনা করব। 4 নম্বর প্রবলেমকে বলেছে উলফ হিরসন সিনড্রোম। উলফ হিরসন সিনড্রোমকে 4P ডিলিশনে বলা হয়। 4P মানে হচ্ছে 4 নম্বর কার্বনের যে ছোট বাহুটি রয়েছে, ছোট বাহুতে বিচ্যুতি ঘটবে। পি বাহু হচ্ছে ক্রোমোজোমের ছোট বাহু। এই উলফ হিরসন সিনড্রোমের ফলে যে মানব শিশুর সৃষ্টি হবে, সে তার মৌখিক আকৃতির অনেকটা উলফ বা নেকড়ের সাথে মিল রয়েছে। তাই এর মুখ প্রকৃতিকে বলা হয় ক্রেনিওফেসিয়াল স্ট্রাকচার। এর কপাল চওড়া হবে, মুখটা ডাউন টার্ন বা অধোমুখী হবে, নাক ও উপরের ঠোঁট খুব কাছাকাছি থাকবে। এর ঠোঁট অনেকটা, এর নাকটা অনেকটা পাখির ঠোঁটের মতো বা বিগ আকৃতির। এদের বর্ধন খুব ধীরগতি সম্পন্ন, বুদ্ধিমত্তা কম হবে, ভার্বাল স্কিল খুবই দুর্বল প্রকৃতির, এদের মাসেল খুবই দুর্বল প্রকৃতির। তাহলে এই প্রবলেমগুলো বাহ্যিকভাবে প্রদর্শিত হলে তাহলে কি ধরে নেওয়া হয় যে উলফ হিরসন সিনড্রোমটা রয়েছে। তখন এর ক্যারিওটাইপ টেস্ট দেওয়া হয়। ক্যারিওটাইপ টেস্টে ধরা পড়লে কনফার্ম করা হয় যে হ্যাঁ, এর 4P ডিলিশন হয়েছে এবং উলফ হিরসন প্রবলেমটার সৃষ্টি হয়েছে। তাহলে পেশি দুর্বল হওয়ার কারণে এই শিশুগুলা মানে হাঁটায় প্রবলেম হয়। আর পেশি দুর্বল প্রকৃতির পেশি বিশিষ্ট এই শিশুকে যে সিমটমের সৃষ্টি হয় তাকে হাইপোটোনিয়া বলা হয়।
তাহলে এখানে কয় নম্বর কার্বনে, 4 নম্বর কার্বনে ছোটো বাহুর বিচ্যুতির ফলে এই প্রবলেমটা সৃষ্টি হয়। তাহলে ওর শিরসন সিনড্রোমটাকে ব্যাখ্যা করার জন্য আমি 3টি ইমেজ নিয়েছি। দেখো, এর প্রমিনেন্ট গ্লাবেল্লা মানে দুই ভ্রুর মাঝখানে যে নরম মাংসল পেশিযুক্ত অংশটা রয়েছে একে গ্ল্যাবেল্লা বলা হয়। এই গ্ল্যাবেল্লাটা প্রমিনেন্ট মানে খুবই স্পষ্ট এবং উঁচু প্রকৃতির। আর এর নাকটা দেখো বিগড নোজ মানে পাখির ঠোঁটের মতো এর নাক। আর এর ঠোঁটটা ফাটল এবং উপরে যে তালুটা রয়েছে তালুটাতেও ফাটল দেখা যায়, অর্থাৎ ক্ল্যাপ প্যালেট এবং লিপ, উপরের তালু এবং ঠোঁট ফাটলযুক্ত। এছাড়া ডিলেশনের ফলে আরও অনেক সিনড্রোম দেখা যায়। তার মধ্যে কিছু সিনড্রোম রয়েছে। একটা হলো টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমের ফলে যে এক্স ক্রোমোজোম রয়েছে, এক্স ক্রোমোজোমের ডিলেশন ঘটে। তাহলে এক্স ক্রোমোজোমের ডিলেশন হলে টার্নার সিনড্রোম সৃষ্টি হয়। ফলে এটি মেয়েদের সমস্যা, বিশেষ করে যে শিশুটি সৃষ্টি হয়, শিশুটি যখন পূর্ণ বয়স্কর দিকে যাবে তখন তার ওভারি ডেভেলপ হবে না এবং তার ফার্টালিটি রেট কম হবে। তার দ্বিতীয় নম্বর সিনড্রোম হলো অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। 15 নম্বর ক্রোমোজোম ডিলেশন ফলে এই ধরনের সিনড্রোমের সৃষ্টি হয়। এই ধরনের শিশুরা সবসময় হাসে দেখে এই নামকরণ হয়েছে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। প্যাটারেলিস সিনড্রোমের ক্ষেত্রেও 15 নম্বর ক্রোমোজোমের ডিলেশন ঘটে। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, এর মাসেল দুর্বল প্রকৃতির হয়। ডিস্ট্রফি মানে হচ্ছে উইকনেস। আর স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, তাহলে স্পাইনাল কর্ডে যে পেশি থাকে পেশিগুলো ডিজেনারেট হয়ে যায় ধীরে ধীরে, ফলে যে ইনফ্যান্ট বা সদ্যজাত শিশু এই ডিলেশনের কারণে মারা যায়। আর মেল ইনফার্টিলিটি, এই ধরনের অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। ডিস্ট্রফি মানে হচ্ছে উইকনেস, অ্যাট্রফি মানে হচ্ছে ডিজেনারেশনের ফলে তো ইনফ্যান্ট মারাই যায়। তাহলে এই ধরনের ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে এই ডিলেশনের ফলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিলেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। ডিলেশনের উপর একটা রচনা লিখে তোমরা মেসেঞ্জার গ্রুপে প্রেরণ করবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করতে যাচ্ছি। তবে তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট হলো, যদি আমার ক্লাস ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।